হ্যালো, হাই। আজব এক সময় এসছে। এই সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে আমি দেখছি গত ২-৩ দিন ধরে এই রিজু বলে অভিনেতাটিকে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে। মহিলারা একেবারে তার ইনবক্সে কে মেসেজ পাঠিয়েছিল, মানে কি মেসেজ পাঠিয়েছিল রিজু, তাকে নিয়ে খুব সোচ্চার। অথচ দেশে কত কিছু ঘটে যাচ্ছে, কত মহিলা কত বড় বড় কাজ করে ফেলছে, সে সমস্ত নিয়ে তাদের প্রচার টোচার নেই। এই যেমন ধরুন না, আজকেই তো ভারতীয় ক্রিকেট দলের মহিলারা তারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে নামছে। তাদের নিয়ে পোস্ট ফোস্ট খুব একটা দেখা যাচ্ছে না, বরং এই সো কল্ড সমাজের পরিবর্তনকামী মহিলারা তারা অনেক বেশি করে তাদেরকে শাড়ি পরে ভালো লেগেছিল কি লাগেনি, এটা নিয়ে রিজু কি বলেছিল ওই অভিনেতাটি, সেটা নিয়ে পোস্ট করতে খুব ব্যস্ত। জানি 1 মিনিট নষ্ট করলাম এটা বলবার জন্য। আসলে কি বলুন তো, বলতে না বলতে পারলে ঠিক ভাত হজম হয় না পেটে। ও হ্যাঁ, তবে আমি তো আজকে ফুটবল নিয়ে আলোচনা করবো বলেই এসেছিলাম, তাই না? তো ফুটবল নিয়ে আলোচনাতে যাই, তবে আবারও বলবো ভারতীয় ক্রিকেটারদের জন্য, মানে মহিলা ক্রিকেটারদের জন্য শুভেচ্ছা দিয়ে আমার আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আজকে তারা ওয়ার্ল্ড কাপ ফাইনালে নামছে এবং তারা একটা ইতিহাস রচনা করবে, এই কামনাই রইল আমার। তবে ঝুলন গোস্বামী বলেছেন যে তারা চ্যাম্পিয়ন হতে না পারলেও ক্ষতি নেই, তারা যে একেবারে মাথায় রয়েছে ভারতবাসী তেমনই থাকবেন। অর্থাৎ তারা এই যে তাদের এই যে সাফল্য, এই যে ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, এটাই অনেকখানি বড় ব্যাপার। অর্থাৎ তাদের উপরে যাতে প্রেশার ক্রিয়েট না হয়, প্রেশার ছাড়া উইদাউট এনি টেনশন তারা যাতে মাঠে নামতে পারে, খেলতে পারে, সেটাই কিন্তু সেই কারণে কিন্তু ঝুলন গোস্বামী, প্রাক্তন ভারতীয় অধিনায়ক, তিনি এই ভোকাল টনিকটা দিয়েছেন। তো আমি বলবো ঝুলনের এই বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক, খুবই ভালো কথা তিনি বলেছেন, এবং আবারও চাইব যে ভারতীয় ক্রিকেটাররা, মহিলা ক্রিকেটাররা তারা একটা ইতিহাস রচনা করুক। তবে এই ওয়ার্ল্ড কাপে, এই মহিলাদের ওয়ার্ল্ড কাপে যেই চ্যাম্পিয়ন হোক না কেন, দক্ষিণ আফ্রিকা বা ইন্ডিয়া, প্রথম কোনো দেশ চ্যাম্পিয়ন হবে এই ওয়ার্ল্ড কাপে। তো দেখা যাক, ম্যাচটার দিকে অতি অবশ্যই নজর থাকবে। আমার মনে হয় আপনাদেরও নজর থাকবে এই ম্যাচের দিকে। এবার যদি ফুটবল নিয়ে কথা বলতে আসি, আগে বলবো যে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ তো হয়ে গিয়েছে, আমরা সবাই জানি। ম্যাচের ফলাফল এতদিনে জেনে গিয়েছি, এবং টিমও ম্যাক্সিমাম প্লেয়াররা তারা কলকাতাতে রিটার্ন চলে এসছে। ইস্টবেঙ্গলের প্লেয়াররা, ইনক্লুডিং ইস্টবেঙ্গলের প্লেয়াররা, বহু প্লেয়ার তারা চলে এসছে, কারণ অস্কার ব্রুজো তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে বেশ কয়েকদিন। কারণ এই সুপার কাপের সেমিফাইনাল এখনো পর্যন্ত অনেকটা দেরি আছে, সেমিফাইনালের ডেট, ভেন্যু কিছুই জানানো হয়নি, এবং যেহেতু এখনও গ্রুপ লিগের খেলা বাকি রয়েছে, প্রায় দিন 7 মানে 6-7 তারিখ তো পেরিয়ে যাবে, দিন 10ও বলা যেতে পারে, যা শিডিউল রয়েছে তাতে তাতে করে এই 7-8 দিন তো হচ্ছেই না। এর পাশাপাশি ভারতীয় দলের খেলা রয়েছে, ভারতীয় ফুটবল দলের ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ রয়েছে, যদিও ভারতের আর কোনো চান্স নেই, তবু নিয়মরক্ষার ম্যাচ তো খেলতেই হবে। তো সেই ম্যাচের জন্য কিন্তু কিছুটা সময় সুপার কাপ হবে না। তো এই ম্যাচটা হয়ে যাওয়ার পরে আবার স্টার্ট হবে, মানে 18 তারিখে ম্যাচ রয়েছে, বাংলাদেশে ভারত যাবে খেলতে, এবং সেই ম্যাচের টিম গঠন নিয়ে একটা পরিকল্পনাও কিন্তু খালেদ জামিল করছেন। তিনি ইতিমধ্যে আমরা দেখেছি, তাকে দেখা গেছে যে তিনি এই সুপার কাপের ম্যাচগুলো দেখছেন। তিনি নিঃসন্দেহে ডেম্পো বা চেন্নাইয়ের ম্যাচও দেখেছেন যে কি করে 11-22 জন ভারতীয় তারা এক একটা টিমকে, বিশেষ করে ডেম্পোর 11 জন ভারতীয় ফুটবলাররা তারা কি করে ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতন টিমকে রুখে দিয়েছিল। তো আমার মনে হয় সেই টিমের কয়েকজন হয়তো ভারতীয় টিমে আপকামিং যে ম্যাচগুলো রয়েছে ভারতে যদি থাকে, সেই সমস্ত টিমে তাদের ডাক পড়তে পারে, সেই চান্স কিন্তু প্রচুর রয়েছে। এছাড়াও আমি তো চাইবো যে এই ভারতীয় টিমে সিনিয়র প্লেয়ারদেরকে, কয়েকজনকে আপাতত ধন্যবাদ দিয়ে নতুন কিছু প্লেয়ারদের, আন্ডার-23 টিমের প্লেয়ারদেরকে নিয়ে আসা হোক। দেখা যাক সেখানে কি হয়। বিশেষ করে সিনিয়র টিমে সুনীল ছেত্রী কিংবা গুরপ্রীত সিং সান্ধু কিংবা রাহুল বেকে, এদেরকে তো অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে তোমরা এই ম্যাচটা থেকে সরে দাঁড়াও। ইতিমধ্যে সুনীল ছেত্রী
তিনি নাকি সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি চান যে তিনি আর তো ভারতীয় দলের ভবিষ্যৎ নন, এবং ভারতীয় দল যখন আর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করছেই না বা করার মতন অবস্থাতেই নেই, তখন আর তিনি খামোখা জায়গা দখল করে কেন থাকবেন। তো তিনি সরে যেতে চাইছেন, তিনি খালিদের কাছে সেই ইচ্ছে প্রকাশ করবেন, এবং তিনিও চান যে তার মতনই আরও কয়েকজনকেও যাতে বলা হয়, যে সিনিয়র প্লেয়ারদেরকে, যে তারা যাতে সরে দাঁড়ায়। তো এই সমস্ত নিয়ে খালিদ নিঃসন্দেহে হি উইল কল আপ দেম। তো তাদেরকে কথাবার্তা বলবেন, মিটিং টিটিং হবে, এর পাশাপাশি একটা ক্যাম্পও করবেন দিন 5-7 এবং দেখা যাক সেই ক্যাম্পে নতুন কোনো প্লেয়ার চান্স পায় কিনা। আমি তো বলবো আন্ডার-23 টিমটা, বিশেষ করে উইংয়ের প্লেয়ারটি এবং মোহনবাগানে খেলার এই কাশ্মীরের প্লেয়ারটি, এদেরকে ডাকা উচিত টিমটাতে। এছাড়াও বলবো যে ডেভিডকে যদি ডাকা হয়, বা এডমুন্ড রালনিন্ডিকা তাকেও ডাকতে পারে, বিপিন সিংকেও ডাকতে পারে। যদিও বিপিনের বয়সটা আর একটু বেশি হয়ে গেছে, তবে বিপিনের ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত, বিষ্ণুরও সুযোগ পাওয়া উচিত। যদিও বিষ্ণু এই সিজনে খুব একটা ইস্ট বেঙ্গল টিমে সুযোগ পাচ্ছে না, তবু আমি বলবো এদেরকে একবার দেখতেই পারে খালিদ জামিল, অন্তত ক্যাম্পে তো ডেকে নিয়ে দেখতেই পারে, এটা তো আমার মনে হয়। এছাড়া আন্ডার-23 টিমেরও ম্যাচ রয়েছে, তো এই মিক্সড অ্যান্ড ম্যাচ করে তো খেলানো যেতেই পারে বাংলাদেশের বিরুদ্ধে। তাতে একটা নতুন কিছু স্ট্রাইকারকে ট্রাই করা যেতে পারে, এবং বলবো যে তাতে ভারতীয় টিম ভবিষ্যতে প্লেয়ারকে খুঁজে পেলেও পেতে পারে, সেই চান্সেস তো রয়েছে। একটা ম্যাচে যে খুঁজে পাবে এমন তো নয়, তাদেরকে ক্রমাগত সুযোগ দিতে হবে। সুযোগ না পেলে ঘরে বসে থেকে তো প্লেয়ার তৈরি হবে না, না? তো খালিদ চেষ্টা করছেন, ঘুরে টুরে দেখছেন খেলা, দেখা যাক সেখান থেকে তিনি ভালো কিছু প্লেয়ার বাছাই করতে পারেন কিনা, এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে কিছু করতে পারে কিনা। বাংলাদেশকে হারানোটাও কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার, যদি হেরে যায় সেটা একটা সম্মানহানি হবে। তো বাংলাদেশকে হারিয়ে অন্তত একটা দুটো ম্যাচও যদি ভারত জিততে পারে, তাহলেও একটা নিয়ম রক্ষার ম্যাচে জিতলেও ওইটুকুই পাওনা আর কি বলবো। আর ইস্টবেঙ্গল নিয়ে বলতে গেলে, ইস্টবেঙ্গল তো অস্কার ব্রুসো ছুটি দিয়েছেন, তিনিও এবং সাউল ক্রেসপো তারা দেশে ফিরে গেছে বলে শোনা যাচ্ছে, তারা ছুটি কাটাতে গেছে, প্লেয়াররা সবাই ছুটি কাটিয়ে ফিরবে। তো ফিরতে ফিরতে আবার হয়তো নভেম্বরে 8-10 তারিখ, এবং তারপরে আবার প্র্যাকটিস শুরু হবে, কারণ তার আগে তো অন্তত খেলা পড়ছে না সুপার কাপের সেমিফাইনাল। এটা না কোথাও গিয়ে একটা মোমেন্টামটা নষ্ট করে দেবে টিম, মানে যে কোনো টিমই, যে বা যারাই সেমিফাইনালে উঠবে বা উঠেছে, তাদের ক্ষেত্রে এতটা রেস্ট আমার মনে হয় একটা টুর্নামেন্টের মোমেন্টাম, একটা যে গতিতে টিমটা তৈরি হচ্ছিল, খেলছিল, সেটা কোথাও গিয়ে ক্ষতি করলেও করতে পারে, ক্ষতি করে বলেই তো আমার মনে হয়। কারণ আমি মানে যেটুকু খেলেছি, যেটুকু বোধ আমার তাই বলে। আমি জানি না আপনাদের এক্ষেত্রে কি মতামত, এতে মুভমেন্টাম নষ্ট হবে কি হবে না। এরই মধ্যে শোনা যাচ্ছে মোহনবাগানে সেখানে আবার কোচ বদলের হাওয়া উঠে গিয়েছে ইতিমধ্যেই। হোসে মলিনাকে হয়তো পরিবর্তন করা হতে পারে, তবে এক্ষুনি হয়তো নয়। আইএসএল হবে কি হবে না, হলে কবে হবে, তার উপরে অনেকটা ডিপেন্ড করছে যে মলিনাকে সরানো হবে কি হবে না। সেক্ষেত্রে কিন্তু সার্জিও লোবেরো এবং আলবার্তো রোকা এদের নাম উঠে আসছে। তো সার্জিও লোবেরোর নাম অনেকখানি শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত কনফার্ম কিছু নয়, কোনোটাই নয় যে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে নাকি এদেরকে নিয়ে আসা হচ্ছে, একেবারে কনফার্ম এমনটা নয়। এদিকে আইএসএল কি হবে না হবে কেউ জানে না, কারণ এখনও পর্যন্ত নাকি তেমন কোনো কেউই দরপত্র দেয়নি। এদিকে 5ই নভেম্বর বোধহয় লাস্ট ডেট, 5ই নভেম্বর লাস্ট ডেট টেন্ডার জমা দেবার। এফএসডিএল কিছুটা ইন্টারেস্ট শো করেছিল, বাট তারাও কিন্তু এখনও টেন্ডার জমা করেনি। অপরদিকে তাদের বেশ কিছু কোয়ারি ছিল, 200টার মতো প্রশ্ন ছিল, সেই কোয়ারির উত্তর দিয়েছে এআইএফএফ, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু সেই উত্তরে তারা সন্তুষ্ট কি সন্তুষ্ট নয়, তারা দরপত্র দেবে কি না দেবে, সেটা এখনো পর্যন্ত খোলসা করেনি। এবার যদি দেখা যায় যে কেউই দরপত্র দিল না, তাহলে কিন্তু বিষ পাও জলে আইএসএল, এটুকু বলে দেওয়া যেতে পারে। তখন আবার এআইএফএফকে এফএসডিএল এর পায়ে ধরতে হবে, কারণ এফএসডিএল এতগুলো বছর ধরে তারা খেলা পরিচালনা করেছে, এত টাকা ইনভেস্ট করেছে, তারা তো এমনি করেনি, তারা ভারতীয় ফুটবলে টিকে থাকার জন্যই এসছে। তো তখন আবার তারা তাদের মতন শর্ত চাপাবে যে ভাই আমি বছর গেলে 10 কোটি টাকা দিতে পারবো, আর 50 কোটি টাকা দিতে পারবো না, এত যে শর্ত চাপাচ্ছ সেই শর্তে হবে না, আমার নতুন কিছু শর্ত আছে। তো তখন এআইএফএফ এর কিছু করার থাকবে না আমার মনে হয়, পায়ে ধরা ছাড়া।
তো সব মিলিয়ে ভারতীয় ফুটবল কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই, বিরাট কিছু উন্নতি তো হয়ইনি। সুপার কাপ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে, সম্প্রচার কি। ও হ্যাঁ, এর মধ্যে কালকে দেখলাম যে আই লিগ জয়ী টিমকে, ইন্টারকাশিকে প্রাইজ তুলে দেওয়া হলো, চ্যাম্পিয়ন প্রাইজ তুলে দেওয়া হলো। ইন্টারকাশি আইএসএল খেলবে এবং এই ইন্টারকাশির প্রাইজ নিতে এডমুন্ড রালনিন্ডিকা সেই টিমে ছিল, তো সেও গিয়েছিল, প্রাইজটা নিল। এটুকুই বলবো যে যা হচ্ছে ভারতীয় ফুটবল, এ দেখে মাঝে মাঝে কপিল শর্মার শোয়ের কথা মনে পড়ে যায়, হাসি পায়। কমেডি শোয়ের থেকে খুব কম কিছু নয়, কিন্তু এই ভারতীয় ফুটবল নিয়ে আমরা চর্চা করি, ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে চর্চা করি। খারাপও লাগে, হয়তো আরও বেশি করে চর্চা করার সুযোগ পেতে পারতাম যদি আরও ভালো ব্যবস্থাপনা থাকতো এবং আমাদের ভিডিওগুলোর ভিউ আরও ভালো হতো। আপনারা অনেকে ভালো ভালো কমেন্ট করতে পারতেন, আর একটু বিস্তার হতো আমাদের ভিডিওগুলো, বাট হতে পারে না, তার কারণ ভারতীয় ফুটবলের এই হালের জন্য। তো আশা করব যে ইন্ডিয়ান টিম যারা বাংলাদেশ খেলতে যাবে, সেখানে সুহেল ভাট, মোহাম্মদ সুহেল, যাদের কথা বলছিলাম, হ্যাঁ জানি অনেকে হয়তো এতক্ষণে লিখে ফেলেছেন যে আমি কি তাদের নামটা জানি না। জানি, ইচ্ছে করে বলিনি। তো মোহাম্মদ সুহেল বা সুহেল ভাটরা চান্স পাবে, ডেভিডরাও চান্স পাবে। মোহাম্মদ সুহেল বা সুহেল ভাট তো ভালো খেলেইছে আন্ডার-23 টিমের হয়ে। তো এদেরকে এবার ভারতীয় দলে সুযোগ দেওয়া হোক, নিয়মিত করা হোক, তারপর গিয়ে তো দাঁড়াবে কেউ একজন। সুনীল ছেত্রীর উপর আর কতদিন? বেচারা সুনীলকে নিয়ে অনেকে অনেক কথা বলেন, খারাপ কথা বলেন, বাট ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রী কিন্তু একজন লেজেন্ড, এটা মানতেই হবে। তার অবসর ভেঙে ফেরাটার দরকার ছিল না, এটা আমিও মনে করি, বাট তাকে এবার আস্তে আস্তে বিদায় জানানোর সময় হয়ে গেছে। আর কিছু বলবো না, রাখি তাহলে, নমস্কার।